হ্যালো এভরিওয়ান, সবাইকে তোমরা সবাই কেমন আছো প্লিজ আমাকে জানিও। আমি আস্তে আস্তে রিকভারি করার চেষ্টা করছি এবং সেই পথে অবলম্বন করছি যেখানে আমি রিকভারি করতে পারি, যেখানে কোনো ডিপ্রেশন থাকবে না। তো যাই হোক, আমি আজকে কিছু কথা অ্যাকচুয়ালি এটা মানে লেটার বা একটা স্টোরি টাইপ পাঠ করছিলাম। খুব শুনছি তো ফেসবুকে সবাই কেউ না কেউ বলছে, তো আমি বললাম যে আমিও একটু করি, দেখি কেমন লাগে। তো ঘটনাটা হচ্ছে মানে আমার কাজের আমার ওয়ার্কিং লাইফটা ভীষণ ছোটোবেলার থেকে। যেমন আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন বাড়িতে থাকবো না বলে আমাদের পাড়ার বাইরে একটা বাড়িতে কাজ করতে যেতাম। সেখানে আর্টিফিশিয়াল রেশমের মালা তৈরি হতো, মানে রেশম মানে আর্টিফিশিয়াল রেশম। তো মালাও তৈরি হতো, প্লাস্টিকের মালা তৈরি হতো। আমি সব দোকানে বসে বাড়িটাতে বসে কাজ করতাম। কখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করতাম, সিনেমা দেখতাম, লোকজন গল্প করতো। তো তারপর আমার দিল্লি চলে যাওয়া হয়। তারপর যখন আবার এখানে ব্যাক করি, এসে 9-10 মাধ্যমিক দিলাম। মাধ্যমিক দিয়ে একজনের থেকে শুনলাম একটা বাড়ি থেকে একটা কাকু পেপার কেটে কেটে দেয় কেজি হিসাবে মেপে, 1 কেজি দেবে কি 2 কেজি দেবে, তো কেজি হিসাবে 10 টাকা করে পাওয়া যাবে, প্রতি কেজিতে 10 টাকা। তোকে ঠোঙাগুলো তৈরি করে নিয়ে দিয়ে আসতে হবে। তো আমি জন্ম থেকে দেখছি আমার বাবা জ্ঞান হওয়া স্তক, ওই 4-5-এ পড়ি তখন থেকে আমার বাড়িতে ঠোঙা বানানো হয়। 4-5 বললে ভুল বলা হবে, 1-2 থেকেই বাড়িতে বাবা ঠোঙা বানান। ঠোঙা বানাতে মোটামুটি জানি। তো এবার গেছিলাম ওনার বাড়িতে, গিয়ে শুনলেন এরকম ঘটনা। তো নিয়ে আসা হলো পেপার। 1 কেজি, প্রথমবার 1 কেজি দিয়েছে। এবার উনি আমাকে বলতেন যে এই সময়ের মধ্যে দিলে তবে কটা টাকা পাওয়া যাবে। 10 টাকা 10 টাকা করতে করতে 80 টাকা হলো। সেই 80 টাকা দিয়ে কিছু লোটে মাছ কিনেছিলাম বাড়িতে, প্রথম ইনকামের টাকা। তো যাই হোক, এবার এরকম করে কাজ করতে করতে আমার ফার্স্ট ব্রেক আসে 11-এ। এক্সাম দিয়ে বেরোচ্ছি, আমার একটা বন্ধুর মা ফোন করে বলছে, কিরে তুই কাজ করবি? যে হ্যাঁ করবো। এবার অফিসে গেলাম, আমাদের ম্যাডাম সামনে এসে দেখলেন 2 মিনিট তুই বাড়ি চলে যাও, কালকে চলে আসবে। কিছুই জানি না, একটা কাজ করলাম। তো এবার করতে করতে কলেজে পড়লাম। কলেজে পড়তে পড়তে মোটামুটি অনেক জায়গায় টুকটাক এদিক ওদিক ইন্টারভিউ দিয়েছি। ইন্টার্নশিপটা ঠিক কী বলে বা কোনটাকে বোঝায় এটা আমি এখনও জানি না। যাই হোক, আর এমন কিছু স্ট্রিম নিয়ে পড়িনি যেখানে আমি ইন্টার্নশিপ করতে পারবো বলে, পেরেছি। যাই হোক, তো এবার দেখছি স্কোপ খুঁজছি। আমার মাথায় টেন্ডেন্সি কী থাকে, আগে ইন্টারভিউটা দিয়ে দিই, কাজে ঢুকে পড়ি, তারপর চিন্তা করব কাজটা করব কি করব না। তো এরকম করতে করতে কলেজটা হলো। হওয়ার পর জানতে পারলাম 6th সেমিস্টারে 2খানা সাপ্লি। আর আমার কলেজে এন্ট্রি ইয়ারিং ছিল 19, যদি খুব ভুল না হয় 19, 20, 21, 22। হ্যাঁ, তো 22-তে আমার মোটামুটি কলেজটা কমপ্লিট। বাট স্টিল প্রবলেমটা হলো গিয়ে, আমাদের এক্সামের টাইমে লকডাউন চলছিল। তো লকডাউনে মোটামুটি প্রথম 6 মাস ম্যাডামরা ঠিক করেই উঠতে পারেননি যে আমাদের সেকেন্ড সেমিস্টারটা কীভাবে নেওয়া হবে। তো সেমিস্টার হওয়ার কথা ছিল জুনে, সেই সেমিস্টার হচ্ছে নভেম্বরে। তো এটা হিউজ গ্যাপ ছিল, তো ওই জন্য 22-তে গিয়ে ইয়ারটা এন্ডিং হয়, নাহলে মনে হয় 21-এই হয়ে যেত। তো লেট ইট গো। তো এবার 2টো সাপ্লি আছে, সাপ্লিমেন্টারি এক্সাম আর মাঝখানে দেওয়া যাবে না। নেক্সট টাইম যখন 6 সেমিস্টার যারা তখন কি বলবো, ফার্স্ট দিয়েছে, আমাদের ফার্স্টদের সঙ্গে এক্সাম হয়েছে। তারপর যখন 6th আসবে, ওরা ফার্স্টটা এক্সাম দিয়ে না 4thরা এক্সাম দিয়ে 6th-এ যখন আসবে তখন কি আমি তাদের সঙ্গে এক্সাম দিতে পারবো। 1 ইয়ারের কোর্স না, তো এরকমই ঘটনা। তো যাই হোক, এবারে তো তার ফাঁকে কি করব, কিছু তো একটা করতে হবে। একটা কাপড়ের দোকানে কাজের খবর পেলাম এবং সেখানে ঢুকেও পড়লাম। তো ওইখানে মোটামুটি 13 দিন কাজ করেছি। আমার বলতে একটু লজ্জা নেই, বিশ্বাস করো। কারণ ওই মহিলা আমাকে নিয়ে ভীষণ পজিটিভ ছিলেন, ভীষণ রকমের। আমার ক্যারেক্টারে আঙুল তোলার আগে থেকেই আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। কারণ এই ক্যারেক্টারটা বিল্ড করতে, আমি যেই এরিয়াতে বড় হয়েছি বা যেই এরিয়া থেকে যেই একটা এনভায়রনমেন্ট থেকে আমি আজকে উঠে এসেছি, আমার পাস্ট লাইফটা ভীষণ খারাপ। আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না, বা আমি পারবও না, বিকজ অত কাহিনী আমার মনে নেই।
মনে করতেও চাই না, সব থেকে বড়ো কথা, কারণ এখন মনে করলে হাইপার টেনশন চলে যাব, অনেক বড় ঝামেলা, লেট ইট বি। তো এবারে কাপড়ের দোকানে ঢুকে পড়েছি, উনি ক্যারেক্টারের এরকম আঙুল তুলতেন, তার আগেই আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। এবার স্টার্টিংয়ে কি হয়েছে, ওই কাপড়ের দোকানে যখন ঢুকি তখন থেকে আমার ভীষণ রকমের ইউরিন ইনফেকশান হচ্ছে, ভীষণ মানে ভীষণই, মানে টয়লেট পেলে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, ভীষণ একটা ইরিটেশন শুরু হচ্ছে বডিতে, প্রচণ্ড পরিমাণে ভাজাইনাতে জ্বালা করছে। তো মানে যাই হোক, মানে নিজেকে কন্ট্রোল রাখতে পারতাম না এনিথিং। তো ওই মহিলা যখন জানতে পারলেন যেরকম ইনফেকশান আছে, এটা ছোঁয়াচে, তো উনি তো আমাকে উল্টো পাল্টা অপবাদ দিয়ে দোকান থেকে রীতিমতো অপমান করে বার করে দিলেন। তো তার সামনে একটা দোকান ছিল, মিষ্টির দোকান, মিষ্টির দোকানে ঢুকে পড়লাম। ওই মহিলা আমাকে রীতিমতো লুফে নিয়েছেন, যখন দেখলেন যে এরকম একজন মেয়ে কাজ করবে, মানে তো ভোলা ভালা সারাক্ষণ খাটছে, যা বলবো তাই শুনবে, ইভেন শুনতে বাধ্য করা হবে। তো এই হচ্ছে কাজের এইটুখানি, আর বলতে চাইছি না। তো এবার তারপর যখন 6 সেমিস্টারের এক্সাম দিলাম, সেই এক্সাম দেওয়াটা আমার কাছে খুব একটা সুখকর ছিল না। রাত্রির ভোর জেগে না ঘুমিয়ে পড়াশোনা করতে করতে তারপরে গিয়ে দিয়েছি, না আমার খুব একটা ভালো পাইনি, কিন্তু আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি। আমি নিজের কাছে এখানে খুব স্যাটিসফাইড যে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি। এবারে আমি হন্যে হয়ে না, তারপর 1 বছর বসেছিলাম বাড়িতে, তার একটা স্পেশাল কারণ আছে। এটা যখন আমার ডিপ্রেশন লাইফটা শেয়ার করবো তখন বলবো। তো এবার এখন হন্যে হয়ে কাজ খুঁজছি, যে কোনো একটা কাজ আমি পেলে বসতে চাই, একটা 100 দিনের কাজ হলেও বসতে চাই, বা কোনো বাড়িতে যদি খাওয়া পড়া কাজ হয় তাহলেও বসতে চাই। তো যাই হোক, এটা বলার একটা কারণ, সেটা বলছি। আমার একটা বয়ফ্রেন্ড আছে, ছিল যেটা, সেটাটা আগে একটু বলে নিই, নাহলে মনে হয় এটা কমপ্লিটলি বলতে পারবো না আমি। যেটা ছিল 2020 সালের মোটামুটি স্টার্টিং, একটু এন্ডিংয়ের টাইম থেকে আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল। ওটা ভার্চুয়াল ছিল। ছেলেটা তুখোর বুদ্ধিধারী, মাঝে মাঝে একটু সাইকো হয়ে যায়, কিন্তু ভীষণ বুদ্ধিধারী। যাই হোক, তো এবারে ভার্চুয়াল ছিল। 1 বছর মানে 21-এর মার্চ নাগাদ এসে আমাকে বলছে যে সে বিয়ে করতে পারবে না। অ্যান্ড আই এম বি থ্যাঙ্কফুল ফর দ্যাট, যে ও আমাকে ফিজিক্যালি ইউজ করেনি, বি থ্যাঙ্কফুল। আমি অনেকবার দেখা করার জন্য বলেছিলাম যে মানুষটাকে একবার জড়িয়ে ধরবো আমি। হ্যাঁ, তখন এসে আমাকে বললো ওসব বিয়ে ঠিয়ে আমার দ্বারা হবে না, তুই জোর করেছিস আমাকে সম্পর্কের জন্য, আমরা কোনো সম্পর্কতেই নেই। এবার মানুষের মনের ভালোবাসা বললেও কিছু থাকে, আমারও সেটাই ছিল, পাগল হয়ে ভালোবাসতাম। যাই হোক, তো এবার যখন বলে আমি ভীষণ রকমের ডিপ্রেশনে চলে যাই, যে আমার সাথে এরকম কেন হলো, বা ছেলেটা কেন এরকমভাবে আমাকে ঠকিয়ে দিয়ে গেল। তখন আমার জীবনে আমাদের পাড়ার একটা বন্ধু ছেলে আসে। ছেলেটি আমার থেকে 1.5 বছরের ছোট, বর্তমান যিনি আমার বয়ফ্রেন্ড বা প্রেমিকাও বলতে পারেন। আমাকে রীতিমতো হাতে হাত ধরে আকুতি মিনতি করে, তখন ওর স্ট্রাগলিং লাইফ, একটা 4,000 টাকা স্যালারির চাকরি করে, একটু মিথ্যে বলছি না বা ও বাড়িয়ে বলেনি, আমি প্রত্যেক দিন পার্সটা খুলে চেক করতাম, বা কোনো কারণে হয়ে যেত জিনিসটা। অ্যান্ড মানে আমি এটা জানি, যেটা 4,000 টাকা একটা স্যালারি পায়। তো ওই সময় আমার বাড়িতে একটু অবস্থাটা খারাপ চলছিল, টাকা পয়সার দিক থেকে তো অবশ্যই। এবার তখনও আমি ঠোঙা বানাচ্ছি। ওই যে একবার 10 থেকে ধরে ফেললাম ঠোঙাটা, সেই ঠোঙা বানানোটা এখনও অবধি ছাড়তে পারিনি। আর আমার মনে হয় না যে আমি কোনো কিছুর পরিবর্তেই ঠোঙা বানানোটা ছেড়ে ফেলবো। তো যাই হোক, তো এবার তখন অনেক কষ্ট করে রোজ যখন বেরোতাম, 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করতাম। আর সেটা অ্যারেঞ্জ করতে গিয়ে আমাকে ভীষণ কথা শুনতে হতো, আর সে কথা শোনার কোনো মানে লিমিটেশান নেই, এমন কথা শুনতে হতো। এমন একটা দিন গেছে, আমি একটা লোকের থেকে 100 টাকা ধার চাইতে গেছি, আমাদের বাড়ির একজন ভাড়াটিয়া। উনি রীতিমতো আমার দিকে ওনার হাত দুটো নিয়ে এগিয়ে আসছিলেন। আমি যদি একটু কেয়ারফুল না থাকতাম, উনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তখন বাড়িতে কেউ ছিল না। আমি যদি একটু আমি যদি একটু সতর্ক না থাকতাম, তাহলে উনি রীতিমতো আমার বুকস দুটো ধরেই ফেলতেন। তো যাই হোক, তখন শূন্য পকেটে আমি ভীষণ ওকে সাপোর্ট করেছি। আমি একটু মানে ক্লেম করছি না যে হ্যাঁ কেন করলাম, না করলেই ভালো হতো, না।
আমিও করেছি, ও করেছে আমার জন্য। তো এখন সেই ব্যক্তির মোটামুটি 10,000 টাকা স্যালারি আসে, 9,900 সামথিং। আর ঠিক অ্যামাউন্টটা জানি না, তার মধ্যে থেকে 800 টাকা মানে 500+ পিএফ ঢোকে। আর মান্থলি একটা 2,000-এর একটা এফডি করানো আছে, রেকারিং এফডি, যেটা কোনোভাবেই মানে লাভদায়ক হবে না যে তা নয়, বরঞ্চ উচ্চ লাভের আশায় এটা করা হয়েছে। তো যাই হোক, এখন একটু মানে আমি মানে বলবো না যে সম্পর্কটা খারাপের দিক দিয়ে আসছে, কিন্তু সেই মানুষটার মনে হয় আমার আর কোনো জায়গা নেই। তার মনে আমাকে ঠিক ভালো লাগছে না। প্রতারক সে নয়, দুঃখিত, প্রতারক সে নয়, কারণ তার জীবনে অন্য কোনো নারী আসেনি। ওই অনেকটা একটা খুব পোস্ট পড়ছিলাম ফেসবুকে, আমি ভীষণ মানে অবাক করা একটা পোস্ট, আমার খুব মানে মনে ধরেছে জিনিসটা, যে আমাদের জীবনে মাঝে মাঝে কিছু মানুষ আসে, তারা হয়তো পুরোপুরি যেতে চায় না বা মানে যেতে বলেও না, কিন্তু এমন কিছু কথায় বা এমন কিছু কাজে আমাদেরকে বাধ্য করে দেয় চলে যেতে, যাতে আমরা চলে যেতে বাধ্য, এবং পরের সেই মানুষটা আমাদের দিকে আঙুল তুলে বলতে পারেন যে আমরাই চলে গেছিলাম, সে আমাদের ছেড়ে কোথাও যায়নি। যাই হোক, তো এখন তার জীবনে মানে মান্থলি মোটামুটি ভালোই স্যালারি আসে, একটা গাড়ি হয়েছে, একটা ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটে এসি আসবে। কিন্তু আমি রোজ বেরোলে একটু খানিকটা আবদারেশ্বরী বলে ফেলি যে এটা খাবো ওটা খাবো, মানে এটা খুব খেতে ইচ্ছা করছে। নট রোজ দিন খাই না, কারণ আমি জানি যে যতই ভালোবাসা হোক অধিকারটা ঠিক সেভাবে পাওয়া যায় না। আমার এই জন্যে বিয়েতে প্রচণ্ড তিক্ততা। যতই ভালোবাসা হোক না একটা মানুষকে, কখনও সেভাবে অধিকার পাওয়া যায় না যে তাকে সব কিছু বলা যায়। হয়তো তার ফোন চেক করা যায়, তার মানি ব্যাগ চেক করা যায়, ইটস নট আ বিগ ডিল। এটা হাজব্যান্ড ওয়াইফের দিক থেকে কোনো বিগ ডিল নয়। একটা আননোন পার্সনের ব্যাগ চেক করছে, এটাও কোনো বড় ডিল নয়, মানে আমার কাছে নয় সেটা। যাই হোক, কিন্তু সবার কাছে সব জিনিস আবদারের সুরে বলা যায় না। এই যে আপনি মানে আমি অনেকবার বলেছি, সেটা একটু তুলে ধরি। অনেকবার তাকে বেহায়ার মতো বলেছি যে এরকম করে কেন করছিস, একবার তো একটু ভালোবেসেও কথাগুলো বলতে পারিস, তাই না? একটু ভালোবেসে একটু কাছে ডেকে পায়ে পড়ছি, একটু ভালোবেসে কথাগুলো বল না, একটু দয়া করে দে না। এরকম সবাইকে বলা যায় না, থেকে বড় কথা সবাইকে বলতে নেই। তো যাই হোক, এবার এখন রোজ বিকালে বেরোনো হয়, আর আমিও 10 টাকা 20 টাকা এখনও নিয়ে বেরোই। এবার আমার একটা জিনিস সবসময় মাথায় থাকে যে স্ট্যাটাস মেনটেন করে চলা উচিত, এবং আমার ম্যাডাম আমাকে শিখিয়েছিলেন যে যতটুকু চাদর ততটুকুই পা বাড়ানো উচিত, এরপরে পা বাড়ালে তুমি পাটা ফাঁকা হয়ে যেতে পারে, চাদরটা তোমার পায়ে থাকবে না। তো সেখানে যেমন বিগত 2-3 দিন আগে আমরা যখন বাইরে বেরিয়েছিলাম, আমি 20 টাকা নিয়ে বেরিয়েছিলাম এবং তার পকেটে 10 টাকা এবং 100 টাকার নোট ছিল। সে আগেই ফোন করে বলে দিয়েছে যে তার কাছে 10 টাকার বেশি টাকা নেই, কিন্তু আমার কাছে আমি কোনোদিনও তার থেকে কোনো রকমভাবেই টাকা চাইনি। আমার কাছে একটু সময় দাও। এখনও পর্যন্ত যদি কেউ একজনও যদি আননোন পার্সন এসে জড়িয়ে ধরে, আমি তাতেই মনে হয় তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যাই হোক, 10 টাকা নিয়ে হলো 30 টাকা, 10 টাকা 10 টাকা করে ফুচকা এবং 10 টাকার চুরমুন। তো এরকমই দিনকাল কাটে। বা আমি মাঝে মাঝে মানে কী বলবো, বাড়ি থেকেও খাবার নিয়ে যাই টুকটাক, এটা ওটা সেটা বানিয়ে। এবার যখনই ঝগড়া হয়, বিগত 1.5-2 বছর ধরে যখনই ঝগড়া হচ্ছে, তখনই সে আমাকে খালি মানে কথা শোনায় যে তুই আমার টাকাগুলো খেয়ে নিয়েছিস, সব টাকাগুলো খেয়ে নিয়েছিস। আমি সত্যিই জানি না যে হয়তো আমার আজকে এরকম একটা অবস্থা চলছে, কাল হয়তো নাও থাকতে পারে। কারণ ওই বরকে বিয়ে করে বরের টাকায় অহংকার দেখানোর মেয়ে আমি নই, আমার ইচ্ছেও নেই। যদি আমি সারা জীবন এরকম অব্যর্থ হয়ে অপদার্থ বা মানে কামাই করতে না পারি, তাহলেও আমি কখনো কোনো পয়সাওয়ালা বাড়ির ছেলেকে বা বুড়োকে, তথাকথিত যেটা বলা সেভাবেই বলে দিচ্ছি, প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না, বিয়ে করে আমি বড়লোক হতে চাই না। কিন্তু আমি কখনো ভাবি না
এখনও অবধি ভাবতে পারি না যে একটা মানুষ এরকম, হয়তো সময়টা কেটে যাবে, কিন্তু এই যে কথাগুলো, যে আমি কারোর কাছে ভাত চেয়েছিলাম, বা আমি কাউকে আমার পছন্দ অপছন্দের 10 টাকার ফুচকা খাওয়ার কথা বা একটু মেলায় ঘোরার কথা, সেগুলো বলে ফেলেছি এবং সে কথাগুলো আমাকে শুনতে হয়েছে যে তুই আমার সব টাকাগুলো খেয়ে নিয়েছিস। এগুলো হয়তো সত্যিই বলার মতো নয়। আচ্ছা, তোমাদের কি কখনো, তোমরা যখন অব্যর্থ থাকো তখন তোমাদেরও কি এরকম শুনতে হয়? শুধু এক জায়গা থেকে না, ধরো ফ্যামিলি থেকেও শুনলে বা ঘরের ভালোবাসার মানুষটার থেকেও শুনলে। সবথেকে বড় প্রশ্ন, ভালোবাসার মানুষটা কি এরকম করে বলে? কখনো হয়তো বলে না।